মাদক বেকারত্ব আর দূষণে বিপর্যস্ত ঢাকা ৪ নিত্যদিনের জীবন যেন এক যুদ্ধ, নিরাপদ স্বাস্থ্য করার কর্মসংস্থান সমৃদ্ধির প্রত্যাশা। ভোটের প্রচার শুরুর দিন থেকেই সন্ত্রাসী গ্রেফতারে চলবে জোরালো অভিযান। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ, সম্প্রচার হবে সরাসরি। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল ৪.৫ শতাধিক ঘর। আফগানিস্তানে চাইনিজ রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় নিহত ৭, আহত হয়েছেন আরও অন্তত ১৩ জন। কারণ জানতে চলছে তদন্ত। এবং আফকন ফাইনালে বিশৃঙ্খলার নিষেধাজ্ঞার শঙ্কায় সেনেগালের খেলোয়াড়রা, ঝুঁকি নেই ২০২৬ বিশ্বকাপে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা ১১টার সংবাদে। সাথে আছি আমি তাসলিমা তিথি। মশলা বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচার শুরুর দিন ২২ জানুয়ারি থেকেই রাজধানীতে সন্ত্রাসীদের গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে উপস্থিত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও পুলিশের তৎপরতা তদারক করবেন। ডিএমপির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জাতীয় নির্বাচনে ঢাকা মহানগরের ভোট কেন্দ্রগুলো নিরাপত্তার বিষয়টিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। নির্বাচনের প্রার্থীদের প্রচারণা শুরুর দিন অর্থাৎ ২২ জানুয়ারি থেকে ডিএমপির বিশেষায়িত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও গোয়েন্দা শাখা মোতায়েন থেকে ঢাকায় সন্ত্রাসী গ্রেফতার ও অবৈধ অস্ত্র উদ্ধারে জোরালো অভিযান চলবে। ডিএমপি সূত্র জানায়, ঢাকায় নিরাপত্তার ঝুঁকি রয়েছে এমন কেন্দ্রগুলোকে গুরুত্বপূর্ণ এবং ঝুঁকি নেই এমন কেন্দ্রগুলোকে সাধারণ কেন্দ্র হিসেবে ধরে নিরাপত্তার পরিকল্পনা নিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ঢাকায় মোট ২,১৩১টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ২৫,০০০ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। সালের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে গুলি করে হত্যার ঘটনায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ। রায়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। মঙ্গলবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এই রায় দেবেন। এর আগে গেল ২৪ ডিসেম্বর রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এই মামলার রায় ঘোষণার জন্য ২০ জানুয়ারি দিন ঠিক করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর আগে গেল ১৪ জুলাই এই মামলার পলাতক ৪ আসামি সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। তারই ধারাবাহিকতায় মামলায় সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। শহীদ হন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রাকিব হাওলাদার, মোহাম্মদ ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার ভোরে উখিয়ার ক্যাম্প ১৬-এর ব্লক ডিতে লাগা আগুনে ৪.৫ শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ফায়ার সার্ভিসের টিম সহ স্থানীয় রোহিঙ্গাদের সহযোগিতায় ৩ থেকে ৩.৫ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে নিশ্চিত করেন উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা। তিনি জানান, মঙ্গলবার ভোরে ক্যাম্প ১৬-তে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ রোহিঙ্গা কর্মীদের সহযোগিতায় ৩ থেকে ৩.৫ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ৪ থেকে ৪.৫ শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। সেক্ষেত্রে আগামী বুধবার শাবান মাস শুরু হবে। সেই হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।
সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে তথ্য জানান ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামাল উদ্দিন। সভায় জানানো হয়, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তরের সব কার্যালয় এবং মহাকাশ গবেষণা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। ফলে আগামী বুধবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত্রি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বরাত বা সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। ইতিহাসের বহু সঞ্চয় আজও টিকে আছে প্রাচীন বিক্রমপুর তথা মুন্সিগঞ্জে। ফলে যুগ যুগ ধরে কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অষ্টাদশ শতাব্দীতে নির্মিত প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সোনারং জোড়া মঠ। ইতিহাসের পাতায় জোড়া মঠ নামে পরিচিত হলেও এটি মূলত জোড়া মন্দির। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। প্রাচীন স্থাপত্যের নির্মাণ শৈলী এবং দৃষ্টিনন্দন কারুকাজ যে কারো নজর কাড়ে। এ কারণে সাপ্তাহিক ছুটির দিন কিংবা বিশেষ দিনগুলোতে মঠ দেখতে দেশ বিদেশ থেকে ছুটে আসে সাধারণ দর্শনার্থী সহ নানা বয়সী পর্যটকরা। মুন্সিগঞ্জ টঙ্গিপাড়ি উপজেলার সোনারং গ্রামে অষ্টাদশ শতাব্দীতে নির্মাণ করা হয় সোনারং জোড়া মঠ। মঠের একটি প্রস্তরলিপি থেকে জানা যায়, এলাকার রূপচন্দ্র নামের তৎকালীন প্রভাবশালী এক হিন্দু বণিক 1843 সালে বড় মন্দিরটি এবং 1886 সালে ছোট মন্দিরটি নির্মাণ করেন। বড়টি কালী মন্দির ও ছোটটি শিব মন্দির। একসময় এই মঠ ঘিরে পূজা অর্চনায় এলাকা মুখরিত থাকলেও এখন তা কেবল একটি ঐতিহাসিক নিদর্শন। তবে প্রাচীন স্থাপনাটি ঘিরে দর্শনার্থীদের কিছু অভিযোগ রয়েছে। মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের এই ঐতিহ্যবাহী মঠের কথা আমি শুনেছি, স্বচক্ষে দেখার জন্য এখানে সপরিবারে এসেছি। এশিয়া মহাদেশের খুব গুরুত্বপূর্ণ একটা সম্পদ বলবো আমি একে। কিন্তু এখানে আসার পর আমি এটাকে যেভাবে অরক্ষিত অবস্থায় কোনো ধরনের ব্যবস্থাপনা ছাড়া যেভাবে রাখা হয়েছে সেটা দেখে মন খারাপই লেগেছে বলা যেতে পারে। প্রায় 264 ফুট উঁচু অষ্টভুজাকৃতির এই মঠ ভারত উপমহাদেশের সর্বোচ্চ মঠ হিসেবে পরিচিত। চুনসুরগিতে নির্মিত মঠটির দৈর্ঘ্য ও প্রস্থ প্রায় 21 ফুট। ভেতর ও বাইরের গম্বুজের শীর্ষে রয়েছে ত্রিশূল, সঙ্গে উপাসনালয় ও বারান্দা। স্থানীয়দের অভিযোগ, একসময় থাকা কোষ্ঠী পাথরের মূল্যবান কলস ও মূর্তি রক্ষণাবেক্ষণের অভাবে চুরি হয়েছে। তবুও মঠটি দেখতে দেশ বিদেশ থেকে দর্শনার্থীরা ছুটে আসেন। হিন্দু সংস্কৃতির লোকেরা তারা অনেক আনন্দ উৎসব করতো, কিন্তু এখন আপাতত সম্পূর্ণ বিলুপ্তর পথে। এখানে কোনো উৎসব উদ্দীপনা হচ্ছে না। আমরা চাই সকল ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, সকল ধর্মের লোক এখানে মিলেমিশে বসবাস করব। প্রাচীন ইতিহাসের এই অমূল্য সম্পদ রক্ষায় সোনারং জোড়া মঠ সহ জেলার অন্যান্য প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সংরক্ষণে নানা উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। আমাদের সোনারং জোড়া মঠ এটি এশিয়ার অন্যতম একটি বৃহৎ জোড়া মন্দির, জোড়া মঠ। এটিকেও রিসেন্ট সময়ে সংস্কারের আওতাভুক্ত করা হয়েছে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। মুন্সিগঞ্জের প্রায় 8-10টি যে সকল প্রত্নতাত্ত্বিক স্থাপনা যেটি রিসেন্ট সময়ে সংস্কার হয়নি, সেটিকে সংস্কার করে আরো বেশি পর্যটক বান্ধব এবং পর্যটকরা এসে সেখানে যেন আরো সুন্দরভাবে আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো উপভোগ করতে পারে, সেটি সংস্কারের জন্য একটি নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রত্ননগরী মুন্সিগঞ্জে ছড়িয়ে থাকা ইতিহাস ঐতিহ্যের সমৃদ্ধ স্থাপত্য নিদর্শনগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভারতে বইমেলার শেষ দিনে ব্যাপক লুটপাটের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। গত রোববার ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি বিশ্ব বইমেলায়। জানা যায়, নয়াদিল্লির ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে গত 10 জানুয়ারি শুরু হয় এই বইমেলা। রোববার ছিল মেলার শেষ দিন, কিন্তু এদিন বইয়ের স্টলগুলোতে ব্যাপক হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ও বই লুটপাটের ঘটনা ঘটে। ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যায় বিপুল সংখ্যক মানুষ একযোগে বইয়ের স্টলের দিকে ছুটে গিয়ে জোর করে বই টেনে নিচ্ছে। অনেক মানুষকে স্টলের সামনে লাফিয়ে পড়তে, বই আঁকড়ে ধরতে এবং বিশৃঙ্খল আচরণ করতে দেখা যায়।
এতে সাধারণ দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নয়াদিল্লি বিশ্ব বইমেলার আয়োজন করেছিল ন্যাশনাল বুক ট্রাস্ট, যা ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। 9 দিনব্যাপী এই আয়োজনে 35টিরও বেশি দেশের 1000-এর বেশি প্রকাশক অংশ নেন। তবে ব্যাপক জনসমাগমের পাশাপাশি শেষ দিনের এই বিশৃঙ্খলা ভারতের রাজধানীতে বড় সাংস্কৃতিক আয়োজনে জনসমাগম ব্যবস্থাপনা এবং জন আচরণ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি চাইনিজ রেস্তোরাঁয় বিস্ফোরণে 7 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 13 জন। সোমবার বিকেলে শহরের কেন্দ্রীয় শাহর-ই-নাও এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে জরুরি সেবা ও পুলিশ। এএফপির এক সাংবাদিক জানান, বিস্ফোরণের পর ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। এলাকাটি ফুল বিক্রির জন্য পরিচিত। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান বলেন, চাইনিজ নুডল নামের রেস্তোরাঁটিতে বিস্ফোরণটি ঘটে। সেখানে মূলত চীনা মুসলিমদের যাতায়াত ছিল। তার ভাষ্য অনুযায়ী নিহতদের মধ্যে একজন চীনা মুসলিম এবং 6 জন আফগান নাগরিক রয়েছেন। বিস্ফোরণটি রেস্তোরাঁর রান্নাঘরের কাছাকাছি ঘটে বলে জানিয়েছেন তিনি। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। বিস্ফোরণের কয়েক ঘন্টার মধ্যেই ওই সড়ক যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। রেস্তোরাঁর বিপরীত দিকের ভবনের জানালা ভেঙে গেছে বলে এএফপির আলোকচিত্রের ছবিতে দেখা যায়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ফাইনাল মানেই চাপ ও উত্তেজনা, আর সেই উত্তেজনাতেই ভুল করে বসেন কোচ ও খেলোয়াড়রা। আফগানের ফাইনালে তেমন এক ভুল করে বসেছেন সেনেগালের কোচ পাপে থিয়াও। নিজের দলের বিরুদ্ধে রেফারির পেনাল্টি শটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। রেফারির উপর ক্ষোভ ঝাড়তে গিয়ে শিষ্যদের মাঠ ছাড়ার নির্দেশ দেন তিনি। সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন খেলোয়াড়রা। পরে মাঠে ফিরে সেনেগাল চ্যাম্পিয়ন হলেও বিতর্ক রয়ে গেছে। সম্ভবত বড় ধরনের শাস্তিও এড়াতে পারবে না সেনেগাল। অনেকের চোখেই থিয়াও এমন কাজ করেছেন যেটা আফ্রিকান ফুটবলের জন্য অসম্মানজনক। কেবল কোচ ও খেলোয়াড়রা নয়, ফাইনালের শহর রাবার প্রিন্স আবদুল্লাহ স্টেডিয়ামের গ্যালারিতেও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান দেশটির সমর্থকরা। ইউরোপের সংবাদ মাধ্যম জানিয়েছে, সেনেগাল ফুটবল ফেডারেশন এবং এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা কড়া শাস্তি পেতে পারেন। তবে 2026 বিশ্বকাপে তাদের খেলা নিয়ে কোনো ঝুঁকি নেই। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাদক বেকারত্ব আর দূষণে বিপর্যস্ত ঢাকা 4। নিত্যদিনের জীবন যেন এক যুদ্ধ, নিরাপদ স্বাস্থ্যকর আর কর্মসংস্থান সমৃদ্ধির প্রত্যাশা। ভোটের প্রচার শুরুর দিন থেকেই সন্ত্রাসী গ্রেফতারে চলবে জোরালো অভিযান। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। চানখারপুলে 6 হত্যা মামলার রায় আজ। সম্প্রচার হবে সরাসরি। উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল 4.5 শতাধিক ঘর। আফগানিস্তানে চাইনিজ রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় নিহত 7, আহত হয়েছেন আরও অন্তত 13 জন। কারণ জানতে চলছে তদন্ত। এবং আফগান ফাইনালে বিশৃঙ্খলা, নিষেধাজ্ঞার শঙ্কায় সেনেগালের খেলোয়াড়রা, ঝুঁকি নেই 2026 বিশ্বকাপে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।